কবির নাম হচ্ছে ইমান মার্শাল। তিনি 1966 সালে মিশরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মিশরীয় কবি। তার ভাষা আরবি, এই জন্য আমরা তাকে আরব ভূখণ্ডের কবি হিসাবে বলছি। মিশরের উত্তরে নীল বদ্বীপের একটি ছোট গ্রাম মিট এডলুটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মিশরের মাসুরা বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের উপরে তিনি অধ্যয়ন করেন এবং তারপরে তিনি 1988 সালে কায়রোতে চলে যান। 1998 সালে তিনি তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তার পিএইচডির যে বিষয় ছিল আধুনিক আরবি কবিতায় অতীন্দ্রিয় ধারণা এবং ধারণার যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে তিনি গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। 1999 সালে তিনি কানাডার এডমন্টনে চলে যান এবং সেখানে তিনি আলবার্টা বিশ্ববিদ্যালয়ে আরবি পড়ানোর কাজে নিযুক্ত হন। প্রথমদিকে তিনি ট্রেডিশনাল আরবি কবিতা লেখা শুরু করলেও পরবর্তীতে তিনি মুক্ত গদ্যে আরবি লেখা শুরু করেন এবং বিভিন্ন ফর্মে তিনি লেখা শুরু করেন। তার কবিতা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। আমরা তার দু একটি পংক্তি পড়ব। তার একটি কবিতা হচ্ছে, তারা কমলা লেবু নয় আমার ভালোবাসা, তুমি সেখানে যা শিখেছ তা থেকে এখানে যা শিখেছ তা আলাদা নয়, তুমি যা পড়ছ তা বাস্তবে অস্তিত্বহীন, অশ্লীল কথার আড়ালে তুমি লজ্জা লুকিয়ে রাখো, নখ লম্বা রেখে তুমি নিজের দুর্বলতা আড়াল করো, উদ্বেগ চেপে রাখতে সারাক্ষণ ধূমপান করো আর নানান আয়োজনের মাধ্যমে যাও এবং কখনো কখনো ড্রয়ার পুনঃ পুনঃ সাজিয়ে রাখো, দৃষ্টি পরিষ্কার করতে 3 ধরনের চোখের ড্রপ ব্যবহার করো, তারপর উপভোগ করো আসন্ন অন্ধত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অদ্ভুত মুহূর্তে তোমার বন্ধ হওয়া চোখের পাতা জ্বলে ওঠা। এখানে সেখানে এখানে সেখানে জীবন বিদ্যমান আছে শুধু দূর থেকে দেখার জন্য। তিনি লিখেছেন বাড়ির ধারণা একটি কবিতা। আমি সোনার দোকানে কানের দুল বিক্রি করেছি বাজার থেকে একটি রূপার আংটি কিনতে, পুরনো কালি আর একটি কালো নোটবুকের জন্য আমি এটি আদল বদল করেছি। এটি ছিল ভুলে যাওয়ার আগে আমার পৃষ্ঠাগুলি, ট্রেনের সিটে যা বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। যখনই আমি একটি শহরে পৌঁছেছি আমি অনুভব করেছি যে আমার বাড়িটি অন্য শহরে। অলগা বলে, তাকে নিজ জমিদারির কিছু না বলেই বিক্রি না করা পর্যন্ত তোমার বাড়ি কখনোই সত্যিকারের বাড়ি হবে না। তারপর তুমি সমস্ত কিছু উন্মোচন করে তার বাগান আর বড় কক্ষগুলোর সাথে তুমি যা করতে চাও তাই করতে পারো, যেন একজন দালালের চোখ দিয়ে তুমি দেখো। তোমার সকল দুঃস্বপ্ন চিলেকোঠায় রেখেছ, এখন তোমাকে সেগুলো একটি বা দুটি সুটকেসে প্যাক করতে হবে। অলগা নীরব হয়ে পড়ে, তারপর হঠাৎ হাসে। তার বিষয়বস্তুর মধ্যে একজন সম্রাট, সেখানে রান্না করে তার কফি মেশিন আর ফুলের দৃশ্য সহ একটি জানালার মধ্যে। অলগার স্বামী এই রানী সুলভ বক্তৃতা অবলোকনের জন্য সেখানে ছিলেন না। হয়তো সে কারণেই সে এখনো মনে করে যে বাড়িটি একটি বিশ্বস্ত বন্ধু হবে, এমনকি যখন সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। এমন একটি বাড়ি যার ভিত্তি স্থির থাকবে, যার সিঁড়ি তাকে করুণার সাথে অন্ধকারের পতন থেকে রক্ষা করবে। আমি চারপাশে একটি চাবি খুঁজছি যা সব সময় আমার হ্যান্ডব্যাগের নিচ দিয়ে হারিয়ে যায়। এখানে অলগা বা তার স্বামী কেউই আমাকে দেখতে পায় না। বাস্তবতা আমাকে প্রশিক্ষণ দেয় যাতে আমি বাড়ির ধারণা ছেড়ে দিতে পারি। দুনিয়ার ময়লা নখের নিচে নিয়ে প্রত্যেক সময়
তুমি তোমার বাড়ি ফিরে আসো। তুমি যা বহন করতে পারো তার সমস্ত কিছু ঠেসে পড়ো এর কক্ষগুলিতে, কিন্তু তুমি বাড়িকে আবর্জনার বিশ্রামস্থল হিসেবে নির্ধারণ করতে অস্বীকার করো। এটি এমন জায়গা যেখানে এই মৃত জিনিসগুলি একসময় বিভ্রান্ত ছিল আশা নিয়ে। বাড়িটিকে এমন জায়গা হতে দাও যেখানে তুমি কখনোই খারাপ আলো টাহর করবে না। এটি এমন একটি প্রাচীর হোক যার ফাটল বাড়তে থাকলে যা যার ফাটল বাড়তে থাকে যতক্ষণ না একদিন তুমি তাদের দরজার জন্য গ্রহণ করতে পারো। তার আরেকটি কবিতা উদযাপন, সেখানে বলেছেন, গল্পের যুগসূত্র মাটিতে পড়ে গিয়েছিল, তাই আমি হাঁটু গেড়ে হাত নামিয়ে এটির অনুসন্ধান করতে গিয়েছিলাম। এটি দেশপ্রেম উদযাপনগুলির একটি ছিল। আমি দেখেছিলাম সব জায়গায় আমদানি করা জুতা আর প্রায় হাঁটু পর্যন্ত বুট। একবার ট্রেনে একজন আফগান মহিলা, যিনি কখনো আফগানিস্তান দেখেননি, আমাকে বলেছিলেন বিজয় সম্ভব। এটা কি ভবিষ্যৎবাণী? আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু আমার ফার্সি ছিল একেবারে প্রাথমিক পাঠ্যপুস্তকের মতো। আর তিনি আমার কথা শোনার সময় এমনভাবে তাকাচ্ছিলেন যেন তিনি একটি ওয়ার্ডরোব থেকে কিচ্ছু দিচ্ছিলেন যার মালিক আগুনে মারা গেছে। ধরা যাক লোকেরা চত্বরে একত্রে জড়ো হয়েছিল। ধরা যাক মানুষ একটি নোংরা শব্দ নয়, আর আমরা একত্রে জড়ো হওয়ার অর্থ জানি। তাহলে এইসব পুলিশ কুকুর এখানে এলো কিভাবে? কে তাদের বিচিত্র মুখোশ লাগিয়ে দিয়েছে? আরো গুরুত্বপূর্ণ, কোথায় সীমারেখা? পতাকা আর মেয়েদের অন্তর্বাসের মাঝে আশীর্বাদ আর অভিশাপ, ঈশ্বর আর তার সৃষ্টি যার বেশিরভাগ পৃথিবী এসেছে কর দিতে। উদযাপন, যে কথাটা আগে কখনো সত্যি করে বলিনি, যেন একটি গ্রিক অভিধান থেকে এসেছে, যেখানে বিজয়ী স্পার্টানরা তাদের বর্ষাও ঢালে ভেজা পার্সিয়ান রক্ত নিয়ে বাড়ি ফিরেছে। সম্ভবত কোনো ট্রেন ছিল না, কোনো ভবিষ্যৎবাণীও ছিল না, কোনো আফগান মহিলা আমার পাশে 2 ঘন্টা আগে বসাও ছিল না। সময়ে সময়ে তার নিজের বিনোদনের জন্য ঈশ্বর আমাদের স্মৃতিগুলিকে বিপথে নিয়ে যান। আমি এখানে বলতে পারি কে নিচু, জুতা আর প্রায় হাঁটু পর্যন্ত বুটের মধ্যে। আমি কখনোই নিশ্চিতভাবে জানতে পারবো না কে কার উপর জয়লাভ করেছে।